বিসমিল্লাহ। আজকে আমরা শুরু করব টাইপ নাম্বার 26 থেকে। মোস্ট প্রবাবলি 26, কারণ লাস্ট ক্লাসে আমরা শেষ করছি 25-এ। হ্যাঁ, তাহলে আজকে 26-এ আমরা শুরু করব। আসো, টাইপ নাম্বার 26। টাইপ নাম্বার 26। তো টাইপ নাম্বার 26-এ দুই ধরনের ম্যাথ আছে। টাইপ নাম্বার 26-এ দুই ধরনের ম্যাথ আছে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x with respect to x, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos x with respect to x। তো যদি এমন কিছু আমাকে ইন্টিগ্রেট করতে বলে তাহলে আমি কি করব? আমি ধরে নিব i সমান সমান যা ইন্টিগ্রেট করতে বলছে তা, ইন্টিগ্রেশন সহ। আসলে ইন্টিগ্রেশনটাকে আমি i ধরে নিব। এটার ক্ষেত্রেও একই। তো এখন যা বললাম তা হয়তো বুঝোনি, কিন্তু ম্যাথ করার সময় ঠিকই বুঝবা। ঠিক আছে? তো তোমাকে যদি e to the power x sin x কে ইন্টিগ্রেট করতে বলে x এর রেসপেক্টে, তাহলে তুমি পুরো ইন্টিগ্রেশনটাকে i ধরবা। যদি তোমাকে e to the power x cos x কে ইন্টিগ্রেট করতে বলে x এর সাপেক্ষে, তাহলে তুমি পুরাটাকেই i ধরে নিবা। ঠিক আছে? এন্ড কেন ধরতেছো, কি কারণে ধরতেছো, এগুলো ম্যাথ করার সময় ভালো বুঝবা। তাহলে আমি একটা করে দিই এখানে। আমি এখানে এই দুইটার মধ্যে একটা করে দিই। তো আমি এক কাজ করি, আমি cos x এরটা করে দিই, sin x এরটা তোমরা হোমওয়ার্ক করিও। অ্যানসার আমি বলে দিব অবশ্যই। আচ্ছা আসো, ধরো তোমাকে এটা করতে দিছে। হ্যাঁ, তোমাকে এটা করতে দিছে। তো তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে ধরে নেওয়া, লেট i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos x with respect to x। এটা ধরে নিবা। এখন এখানের মধ্যে uv এর ফর্মুলাটা বসাবা। uv এর ফর্মুলাটা মনে আছে? ইন্টিগ্রেশন অফ uv with respect to x। তো এটা কিভাবে মনে রাখতে বলছিলাম? ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ব্র্যাকেট, ইন্টিগ্রেশন, এখানে বসবে মাইনাস। ওকে, এখন এই ফর্মুলাটা আমি বসাবো। এই ফর্মুলাটা বসানোর সময় আমার কাছে আগে ডিসাইড করতে হবে e টু দি পাওয়ার x cos x এর মধ্যে আমি কোনটাকে u হিসেবে ট্রিট করব এবং কোনটাকে v হিসেবে ট্রিট করব। আসো, এটার জন্য আমাদের প্রয়োজন লাইট। লগারিদম, ইনভার্স, অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল। তো এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফাংশন, একটা বলতে পারো প্রায়োরিটি সিরিজ। তো যে আগে তাকে আমরা ইউ ধরি। তোমাকে এরকম দুইটা ফাংশন দেওয়া থাকবে, তোমার কাছে দেখতে হবে এই দুইটা ফাংশন কোন ক্যাটাগরিতে আসতেছে। এই দুইটা ফাংশনের মধ্যে প্রথমটাকে দেখো কোন ক্যাটাগরিতে আসতেছে। এটা কি লগারিদম, এটা কি ইনভার্স, এটা কি অ্যালজেব্রা, এটা কি ট্রাইগোনোমেট্রি, নাকি এটা এক্সপোনেনশিয়াল? অবশ্যই এটা এক্সপোনেনশিয়াল। cos x কে দেখো, এটা অবশ্যই ট্রাইগোনোমেট্রি। তো দেখবা যে দুইটা ফাংশন তোমাকে দিছে, সেই দুইটা ফাংশনের মধ্যে কোনটা এই সিকোয়েন্সে আগে আসতেছে। যেটা আগে আসবে সেটা হবে ইউ, যেটা পরে আসবে সেটা হবে ভি। একটা শর্টকাট বলে দিই, শর্টকাট না, টু সাম এক্সটেন্ট কমন সেন্স। সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল যেহেতু পরে আসে, তাহলে এক্সপোনেনশিয়াল অবশ্যই কি হবে? ভি হবে। তো কখনো যদি এক্সপোনেনশিয়ালকে দেখো, তাহলে অন্যটাকে ইউ ধরে নিবা, এক্সপোনেনশিয়ালকে ভি ধরে নিবা। খুব ইজি। আসো, তো এখানে কি আসতেছে? এখানে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে কি ইউ। তো ইউটাকে আগে লেখা ভালো, ভিটাকে পরে লেখা ভালো। তো ইউটাকে তুমি আগে লিখো আর ভি কে তুমি পরে লিখো। এখন ইউ কে আগে লিখো বা ভি কে পরে লিখো, এটা কিন্তু যায় আসে না। দিন শেষে যখন তুমি এই ফর্মুলাটা বসাবা, ওখানের মধ্যে তোমাকে ভি ধরতে হবে এক্সপোনেনশিয়াল কে, আর ইউ ধরতে হবে cos x কে। আশা করি বুঝছো। মানে ফর্মুলা বসানোর সময় যদি ঠিক বসো তাহলে এটা না করলেও চলবে, কিন্তু আমার মতে এটা একটু করা উচিত। ঠিক আছে? ইউটাকে আগে লিখবা, ভিটাকে পরে লিখবা, এমন লিখলে তোমার জন্য একটু সহজ হয়। তো প্রথমে কি হবে? প্রথমে হবে তোমার ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন হয়? ভি এর ইন্টিগ্রেশন হয়।
কার ডিফারেন্সিয়েশন হয়, ইউ এর ডিফারেন্সিয়েশন হয়। তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল। এরপরে হবে কি, এরপরে হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন, এরপরে হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এ নাও, কার ডিফারেন্সিয়েশন হয়, ইউ এর ডিফারেন্সিয়েশন হয়। এখানে ইউ কে cos x, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন এখানে হবে। এ নাও cos x এর ডিফারেন্সিয়েশন হবে। তাহলে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এরপরে কি আসে, আবারও ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এরপর কি আবারও ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কার হয়, ভি এর হয়। এখানে ভি এর জায়গায় কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে। এরপরে কি, এরপরে হচ্ছে ব্র্যাকেট, এরপরে কি আবারও ইন্টিগ্রেশন, এরপরে কি দুইটা টার্মের মাঝখানে মাইনাস। তো এখানের মধ্যে cos x থাকবে, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে, মাইনাসটা থাকবে অবশ্যই, ইন্টিগ্রেশনটা অবশ্যই থাকবে। এবং cos x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, অবশ্যই কি আসবে, মাইনাস sin x আসবে। মাইনাসটাকে আমরা বের করে দিব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স কে যদি তুমি কি করো, ইন্টিগ্রেট করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স আসে। এবং এখানের মধ্যে কি আসে, ই টু দি পাওয়ার এক্স যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স আসে। এখন তোমার sin x ex এর ইন্টিগ্রেশন করতে হবে। এবার sin x ex দুইটা ফাংশন হয়ে গেল না, এটা তুমি আবার ফলো করতে পারবা। এখন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কি, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়াল অবশ্যই ভি হবে, তাহলে sin x হবে ইউ। তো আসো আমরা ইউভি এর ফর্মুলাটা বসাই। তো এতটুকু পর্যন্ত পরের লাইনে হুবাহু আসবে। এবং এখানে কি হবে দেখো, এখানের মধ্যে যা হবে তা তুমি একটা থার্ড ব্র্যাকেটে লিখো। প্রথমে হবে ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন হবে, ভি এর ইন্টিগ্রেশন হবে। ভি এর জায়গায় কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে। এরপরে কি হবে, ডিফারেন্সিয়েশন হবে। কার ডিফারেন্সিয়েশন হবে, যাকে ইউ ধরছো তার ডিফারেন্সিয়েশন হবে। এরপরে কি হবে, এরপরে আবারও ইন্টিগ্রেশন হবে। আগে ডিফারেন্সিয়েশনটা দেখাইনি, এনাও ডিফারেন্সিয়েশন। এরপর কি হবে, আবারও ইন্টিগ্রেশন হবে। কার ইন্টিগ্রেশন হবে, যাকে ভি ধরছিলাম তার ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, এরপরে কি হবে, পুরাটার, এরপরে ব্র্যাকেট দিতে হবে, এরপরে পুরাটার কি হবে, ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, খুব ইজি। এরপরে মাঝখানে একটা মাইনাস বসবে, আসো ফর্মুলা আমরা বসাই ফেললাম। এখন দেখো কি হয়, এখন তুমি এখানের মধ্যে cos e টু দি পাওয়ার x পাবা, sin x e টু দি পাওয়ার x। দেখো sin x তো থাকবেই, এবার e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি থাকে, e টু দি পাওয়ার x থাকে। ঠিক আছে, তো মাইনাসটা থাকবে। এই ইন্টিগ্রেশনটা সবসময় পরের ধাপে করবা। এখানে sin x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো কি আসবে, cos x আসবে। আর এখানে যদি তুমি e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করো, এখানে sin x কে কি করছো, ডিফারেন্সিয়েট করে কি পাইছো, cos x। এখানে e টু দি পাওয়ার x কে কি করবা, ইন্টিগ্রেট করবা। e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করে কি পাবা, e টু দি পাওয়ার x। এখন cos x e টু দি পাওয়ার x কে আবার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এখন তুমি বুঝবা কেন আমি যা করতে বলছে তাকে আই ধরে নিছিলাম। e টু দি পাওয়ার x cos x dx, এটাকে ইন্টিগ্রেট করতে বলছিল, তো আমি পুরোটাকে আই ধরছিলাম। কেন ধরছিলাম জানো, কারণ এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমি আবারও e টু দি পাওয়ার x cos x dx ই পাবো। আমি এটাকে ইন্টিগ্রেট করতে গেলে বারবার এটাকে খুঁজে পাবো, তো আমি কি বারবার ইন্টিগ্রেট করতেই থাকবো। তুমি যদি এটা করতে থাকো, তোমার যে খাতার পেজটা, মানে যে খাতাটা আছে, খাতাটা শেষ হয়ে যাবে পরীক্ষায়, কিন্তু এই ম্যাথ শেষ হবে না। তো চালাকি কি, যেটা করতে দিচ্ছে তাকে আই ধরে নাও। কি ধরে নিবা, আই ধরে নিবা। যখন এটা রিপিট করবে, তো যেখানে রিপিট করছে সেখানে কি লিখে দিবা, আই লিখে দিবা। ঠিক আছে, তাহলে তোমার এখানে ইন্টিগ্রেশন অফ cos x e টু দি পাওয়ার x এর পরিবর্তে কি লেখা যায়, আই লেখা যায় না, অবশ্যই লেখা যায়। একটা জিনিস দেখো, আই কিন্তু এখানে প্রত্যেকটা লাইনে আছে। আমরা দিনেই আর কি এতক্ষণ ধরে, কিন্তু আই প্রতিটা লাইনেই আছে, আই প্রতিটা লাইনে ছিল। ঠিক আছে, আই প্রতিটা লাইনে আছে এবং আই প্রতিটা লাইনে ছিল, আমরা দিন। এখন আমরা ধরো আইটাকে দিয়ে দিই, ধরো আইটাকে আমরা লিখে ফেলি। এ নাও, আই দিয়ে দিলাম, এ নাও
আই দিয়ে দিলাম, আবার নাও আই দিয়ে, আবার ধরো আমরা আই দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই আইটাকে বাম দিকে নিয়ে যাব, যদি নিয়ে যাই তাহলে আই কি আর আই থাকে, আই তো 2i হয়ে যায়, কি হয়ে যায়, 2i হয়ে যায়, 2i। এদিকে কি থাকে, এদিকে থাকে e টু দি পাওয়ার x cos x প্লাস sin x। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আইটাকে বামে রেখে টুটাকে ডানে পাঠাবো, কেন, দেখো আমাকে e টু দি পাওয়ার x cos x এর ইন্টিগ্রেশন বের করতে বলছে, অর্থাৎ এটা বের করতে বলছে, আমি এটাকে i ধরে নিলাম, অর্থাৎ আমাকে i বের করতে বলছে, i বের করতে বলছে না, তো আমার কাছে i বের করতে হবে, তো i বের করার জন্য টুকে কি করতে হবে, ওই পারে পাঠাতে হবে। তাহলে টুকে যদি আমি ওই পারে পাঠাই তাহলে আমরা কি পাই, আমরা পাই e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 cos x প্লাস sin x। তো একটা আমি করে দিলাম, এটা আমি করে দিলাম, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, তো এটা তোমরা হোমওয়ার্ক করবা। আচ্ছা, এটার অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, অ্যান্সারটা মুখস্থই আছে কিন্তু তাও একটু দেখে দেখে লিখবো, কারণ আজকাল মুখস্থ বিদ্যা কিছু ভিডিও রেকর্ড করার সময় অনেক কিছু মুখস্থ বিদ্যা লিখতে গিয়ে ভুল করছিলাম, পরে গিয়ে পুরো ভিডিওটাই রেকর্ড করতে হয়েছে, ঠিক আছে। এখন আর এই কাবিলতি করব না, এখন আর এই কাবিলতি করব না, একটু দেখে দেখে অ্যান্সার বসাবো, একটু দেখে দেখে অ্যান্সার বসাবো, ঠিক আছে। আসো, কোনটা বলতেছিলাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে তোমার i সমান সমান e to the power x by 2 sin x minus cos x plus c। এটার অ্যান্সার হবে কি, e to the power x by 2 sin x minus cos x plus c। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে এখানে প্লাস দিই নাই, ঠিক আছে, প্লাসটাও দিয়ে দিলাম। আসো, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমরা টাইপ নাম্বার 26 শেষ করে ফেলছি, এখন আমরা যাব টাইপ নাম্বার 27। এই যে টাইপ নাম্বার 27 আছে, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এটা কি, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, টাইপ নাম্বার 27, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। সুন্দর করে লিখি, ডেফিনিট ইন্টিগ্রাল। আসো, টাইপ নাম্বার 27 হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। তো এতক্ষণ ধরে আমরা যত কিছু করেছি, যতগুলো ম্যাথ করছি, সবগুলো ডেফিনিট ইন্টিগ্রালে করা করা যাবে। ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে আগে যা করছি সবগুলো ম্যাথ, জাস্ট একটা ধাপ এক্সট্রা। ইন্টিগ্রেশনের লাস্ট ধাপটাকে তুমি বলতে পারো ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে।
এই ডেফিনিট ইন্টিগ্রালটা এতক্ষণ ধরে আমরা করিনি, ডেফিনিট ইন্টিগ্রালটা এতক্ষণ ধরে আমরা করিনি। যতগুলো ম্যাথ করছি সবগুলোতে ডেফিনিট ইন্টিগ্রাল করা যাবে, সবগুলো এই টাইপের মধ্যে আসতে পারে, যতগুলো করছে সবগুলোই আসতে পারে। তো আমি কয়েকটা দেখাই দিব বা একটা দুইটাই দেখাই দিব, এগুলো দেখে তুমি বুঝতে পারবা যে আসলে ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে আমি কি বুঝাচ্ছি। আমি যত বয়ান দিয়ে ফেলি তুমি ডেফিনিট ইন্টিগ্রাল বুঝবা না যতক্ষণ না আমি একটা ম্যাথ করতেছি, ঠিক আছে? আসো, তো আমরা একটা ম্যাথে আসি। ধরো তোমাকে দিছে ধরো তোমাকে দিছে ইন্টিগ্রেশন অফ sin x sin twice x with respect to x। তো এতটুকু তো আগেও দেখছো, এই সেম ম্যাথ আগেও দেখছো। এখন এবার পার্থক্যটা কোথায়? এবার আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে। এটা হচ্ছে আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট। এটা হচ্ছে আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট। এই আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে ভেরিয়েবলের লিমিটস। ভেরিয়েবলের আপার লিমিট উপরে লিখতে হবে, ভেরিয়েবলের লোয়ার লিমিট উপরে লিখতে হবে। তো লিমিট কি জিনিস এসব নিয়ে আসলে মাথা ঘামানোটা টাইম ওয়েস্ট। তুমি লিমিট দিয়ে করতেছোটা কি এটা বুঝলেই হয়েছে, এটা বুঝলেই হয়েছে। আপার লিমিট লোয়ার লিমিট থেকে ছোট হইতে পারবে কিনা, কেন হইতে পারবে, লিমিট জিনিসটা কি, কোত্থেকে আসছে, কে দিছে, এগুলো অপ্রয়োজনীয় জিনিসপাতি, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। লিমিট দিয়ে কি করতে হবে এটা বুঝলেই কাজ শেষ। আসো, তো তোমাকে এতটুকু পর্যন্ত আগেও পড়াইছি যে এখানে কি করতে হবে, এটা তোমাকে আগেও পড়াইছি। এখন তোমাকে কি পড়াচ্ছি? এখন তোমাকে পড়াচ্ছি ডেফিনিট ইন্টিগ্রাল। মানে এখন তোমার আপার লিমিটও থাকবে লোয়ার লিমিটও থাকবে, এই আপার লিমিট আর লোয়ার লিমিট তুমি ব্যবহার করবা। আচ্ছা আসো, এখানে কি করতে হবে? এখানে একটা ফর্মুলা বসাতে হবে। কোন ফর্মুলা? আমরা জানি 2 sin a sin b, 2 sin a sin b হচ্ছে cos a minus b minus cos a plus b, ঠিক আছে? তো এই sin x sin twice x, তো এখানে কি প্রয়োজন? এখানে 2 প্রয়োজন, ঠিক না? এই ফর্মুলাটা বসানোর জন্য একটা 2 প্রয়োজন। তো তুমি একটা 2 সামনে আনবা আর একটা 2 দিয়ে বাইরে ডিভাইড করে দিবা, অর্থাৎ তুমি হাফ আনবে এবং 2 আনবা, হাফ আনবে এবং 2 আনবা, হাফ আর 2 আনলেই কাজ শেষ। এনাও এখানের মধ্যে হাফ আনবা এবং এখানের মধ্যে 2 আনবা, ঠিক আছে? এবার দেখো এবার কি হবে, এবার এখানের মধ্যে ফর্মুলা বসবে। কোন ফর্মুলা বসবে? এটা বসবে cos a minus b minus cos a plus b। আচ্ছা, এটাকে আমরা a এর মতন ট্রিট করব, এটাকে আমরা b এর মতন ট্রিট করব। তো a minus b করব minus x আসবে। তো cos minus x কিন্তু প্রবলেম না, কারণ cos এর পেটে x থাকলে ওই x টা আর ম্যাটার করে না। আমরা পড়ছিলাম না যে cos মাইনাস থিটা সমান সমান cos থিটা, পড়ছিলাম না আমরা? তো cos এর মধ্যে মাইনাস থাকলে ওটা প্যারা নাই, বাট তাও একটু চোখের সৌন্দর্যের জন্য, একটু চোখে দেখতে সহজ লাগার জন্য আমি sin twice x টাকে সামনে আনবো আর sin x টাকে পরে লিখবো। এমন করলে এটাকে আমরা এর মতন ফিট করব আর এটাকে আমরা বি এর মতন ফিট করব। যদি এমনটা করি তাহলে কি আসবে? cos a minus b অর্থাৎ আসবে হচ্ছে শুধু x মাইনাস cos a plus b অর্থাৎ আসবে 2x plus x thrice x। এখন তুমি কি করবা? এখানের মধ্যে ইন্টিগ্রেশনটা করে দিবা, এখানে ইন্টিগ্রেশন করে দিবা। এখানে ইন্টিগ্রেশন করলে কি আসে তা দেখো। তো এইটুকু হাফ চলে আসবে। এবার যেহেতু তুমি ইন্টিগ্রেশন করতেছো অবশ্যই অবশ্যই ইন্টিগ্রেশন সাইনটা তুমি দিবা না, তুমি এখানে দিবা থার্ড ব্র্যাকেট। কি দিবা? থার্ড ব্র্যাকেট। তুমি যদি cos x কে ইন্টিগ্রেট করো তুমি কি পাবা? sin x। তুমি যদি cos thrice x কে ইন্টিগ্রেট করো তুমি কি পাবা? sin thrice x। এবার x এর জায়গায় কি x ছিল নাকি 3x ছিল? অবশ্যই 3x ছিল। তো x এর জায়গায় যদি অন্য কিছু থাকে কি করতে হবে? তাকে ডিফারেন্সিয়েট করে যা আসবে তা দিয়ে ডিভাইড করতে হবে। x এর জায়গায় আছে thrice x, তো thrice x কে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটাকে নিচে বসাবো। thrice x কে ডিফারেন্সিয়েট করলে 3 পাই, 3 টাকে আমরা নিচে বসাইলাম। এবার আসো,
এবার আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে কি করবো, এতটুকু তো পুরান কাজ, এগুলো তো আমরা আগেও শিখছি, এগুলো আমরা আগেও শিখছি না? এই ক্লাসটা না করলেও তুমি কিন্তু এতটুকু করতে পারতা, পারতা না এতটুকু করতে? অবশ্যই অবশ্যই পারতা। এখন হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের কাজ। তো আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে কি করতে হবে, তোমার কাছে এখানে একবার আপার লিমিট বসাতে হবে, এরপরে আরেকবার লোয়ার লিমিট বসাতে হবে। আপার লিমিট বসায় যা পাইছো তার থেকে লোয়ার লিমিট বসায় যা পাবা তা মাইনাস করতে হবে। যদি না বুঝে থাকো তাহলে দেখো, প্রথমে এখানে আপার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা, তো আপার লিমিট বসাও, পাই বাই 2 বসাও, এক্স এর জায়গায় sin পাই বাই 2 কত 1। তুমি এরপর এখানের মধ্যে আপার লিমিট বসাও, পাই বাই 2 sin 270, sin 270 কত -1 না, এটা কত হয়ে যাবে +1/3। ঠিক আছে, তাহলে আপার লিমিট বসাই এটা পাইছো, এবার মাইনাস দিবা, এবার লোয়ার লিমিট বসাবা, সাইনের জায়গায় 0 বসাও, sin 0 জায়গায় কত 0, sin 0 জায়গায় কত 0, তাহলে এটাও 0 এটাও 0, 0 - 0, তাহলে আপার লিমিট বসানোর পর যা পাইছো লোয়ার লিমিট বসাই যা পাবা তা আপার লিমিট বসাই যা পাচ্ছ তার থেকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। সহজ কথা হচ্ছে আপার লিমিট বসাই কিছু একটা পাবা, ওটার থেকে লোয়ার লিমিট বসাই যা পাচ্ছিলা তা সাবট্রাক্ট করতে হবে। এখানে আপার লিমিট বসাবা, কিছু একটা পাবা, মাইনাস দিবা, এরপর এখানে আবার লোয়ার লিমিট বসাবা, কাজ শেষ। এবার দেখো হাফ হাফের মতন থাকবে, এখানে তোমার আসবে হচ্ছে 4/3, কি আসবে 4/3, তাহলে উপরে কি আসতেছে, উপরে আসতেছে তোমার 4, নিচে আসতেছে কত তোমার 6, তাহলে তুমি এখানে লিখতে পারো 2/3, কি লিখতে পারো 2/3, হ্যাঁ 2/3 লিখতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইপ নাম্বার 27। তো ডেফিনিট ইন্টিগ্রাল কি জিনিস আশা করি বুঝছো। ডেফিনিট ইন্টিগ্রাল কিন্তু আহামরি কিছু না, ডেফিনিট ইন্টিগ্রাল কিন্তু আহামরি কিছু না। তো ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে এমনি ইন্টিগ্রেশনের তুলনায় পার্থক্য শুধু দুই জায়গায়। আমরা এমনি ইন্টিগ্রেশনে এতটুকু বের করে থেমে যাই, ডেফিনিট ইন্টিগ্রালে এতটুকু আসার পরে আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো হয়, তো এটা হচ্ছে একটা পার্থক্য। তো এরপরের পার্থক্য কি, আমরা এতক্ষণ ধরে ইন্টিগ্রেশন করলে প্লাস সি বসাতাম, এই দেখো এখানের মধ্যে প্লাস সি বসাইছি, এখানেও প্লাস সি বসাইছি, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল করলে প্লাস সি বসাতে হয় না, ডেফিনিট ইন্টিগ্রাল করলে প্লাস সি বসাতে হয় না। আশা করি বুঝছো, খুব ইজি না, খুবই ইজি। আচ্ছা আসো আমরা ডেফিনিট ইন্টিগ্রালের আরেকটা ম্যাথ দেখব। ওকে, তো ম্যাথটা হচ্ছে কিছুটা এরকম, ম্যাথটা হচ্ছে কিছুটা এরকম, ইন্টিগ্রেশন sin কিউব x root over cos x dx। তো ডেফিনিট ইন্টিগ্রালে অবশ্যই অবশ্যই কি থাকবে, আপার লিমিট থাকবে লোয়ার লিমিট থাকবে। তো এখানে আপার লিমিট দেওয়া আছে কত π/2 আর লোয়ার লিমিট দেওয়া আছে কত 0, আপার লিমিট দেওয়া আছে π/2 আর লোয়ার লিমিট দেওয়া আছে কত 0, আপার লিমিট দেওয়া আছে π/2 আর লোয়ার লিমিট দেওয়া আছে কত 0, আপার লিমিট দেওয়া আছে π/2 আর লোয়ার লিমিট কত দেওয়া আছে 0 দেওয়া আছে। আচ্ছা এই ম্যাথটা কিভাবে করবা একটু দেখো, ম্যাথটা কিভাবে করা যায়। ম্যাথটা এভাবে করতে পারি আমরা, ম্যাথটা আগেও করাইছি তোমাদেরকে, এগুলা কোনো কঠিন ম্যাথ না, এগুলো আগেও করাইছে, খুব ইজি ম্যাথ। তো যখন আমার সাইন কস থাকে তখন আমরা সবকিছুকে ইদার সাইনে নেওয়ার চিন্তা করি, না হয় সবকিছুকে কজে নেওয়ার চিন্তা করি, ঠিক না, হয় সাইনে নিব না হয় সবগুলোকে কজে নিব। তো অবশ্যই অবশ্যই সবগুলোকে কজে নেওয়াটা আমার জন্য এখানে ফেভারেবল, কারণ সাইন কিউব এক্স আছে, সাইন কিউব এক্স কে আমি কি লিখতে পারি, সাইন কিউব এক্স কে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে লিখতে পারি না, এরপরে লিখতে পারি সাইন এক্স। ওকে আসো, তো সাইন স্কোয়ার এক্স এর জায়গায় কি লিখা যায়, সাইন স্কোয়ার এক্স এর জায়গায় লিখা যায়, সাইন স্কোয়ার এক্স এর জায়গায় লিখা যায় 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, কি লিখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, কি থাকলো এখানে একটা সাইন এক্স বাকি থাকলো আর একটা রুট ওভার কজ এক্স থাকলো। এখন
এই sin x টা আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াইছে। কেন গলার কাটা হয়ে দাঁড়াইছে? আমি সবকিছুকে cos x এ নিতে চাচ্ছি, কিন্তু এই sin x টাকে cos x এ নেওয়া আমার জন্য ডিফিকাল্ট। আচ্ছা, যেহেতু এটা কাটা হয়ে দাঁড়াইছে, এটাকে একটু আমরা পরে লিখি, আমরা sin x টাকে একটু পরে লিখি। হ্যাঁ, এই যেটা গলার কাটা হয়ে দাঁড়াইছে, এটাই কিন্তু আশীর্বাদ হয়ে নামবে। আসো, কি করবে এখন? কি করবে এখন? দেখো, একটু ভালো করে মনোযোগ দাও। তুমি এখন এই রুট ওভার cos x কে ইন্টু করে দিবা। তুমি রুট ওভার cos x কে ইন্টু করে দাও, এই রুট ওভার cos x এখানে আসলো। তো রুট ওভার cos x না, এটা আসলে cos টু দি পাওয়ার হাফ লিখতে পারো, cos টু দি পাওয়ার হাফ লিখতে পারো। আর cos স্কয়ার x আর রুট ওভার cos x, এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে তুমি এভাবে লিখতে পারো, cos 2 প্লাস হাফ। তো 2 প্লাস হাফে যায় কি লেখা যায়? 5/2। কি লেখা যায়? 5/2। ওকে, ঠিক আছে। ওকে, এতটুকু বুঝছি। তো এখানে কোন ফর্মুলা বসাতে মন চাচ্ছে? এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসাতে মন চাচ্ছে না? x টু দি পাওয়ার n dx সমান সমান পাওয়ার 1 বাড়বে, পাওয়ার যা বসাইছো তা আবার নিচেও বসবে, এই ফর্মুলা বসাতে মন চাইতেছে। কিন্তু x এর জায়গায় কি আছে? x এর জায়গায় আছে হচ্ছে cos। আর দেখো, মানে বিষয়টা কিছুটা এরকম যে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুইটা টার্মকে তুমি কি করবে? আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করবে না? তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কিছুটা এরকম হচ্ছে যে তুমি এই cos হাফ কে কি করতেছো? ইন্টিগ্রেট করতেছো। আবার কাকে ইন্টিগ্রেট করতেছো? এখানের মধ্যে cos 5, মানে cos 5/2x কে ইন্টিগ্রেট করতেছো। কিছুটা এরকম কাহিনী না? কাহিনী তো কিছুটা এরকম, গল্প তো কিছুটা এরকম। তো তুমি যদি এটার সাথে এটাকে একটু তুলনা করো, এখানে তোমার পাওয়ারের নিচে যা ডি এর পরে তা, এখানে তোমার পাওয়ারের নিচে হচ্ছে cos x, কিন্তু ডি এর পরে x। তোমার ডি এর পরে কি দরকার? cos x দরকার না? তো ডি এর পরে cos x দরকার, ডি এর পরে যেটা দরকার সেটাকে কি করবা? সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। ডি এর পরে দরকার cos x, তাই বলে cos x কে কি করবা? ডিফারেন্সিয়েট করবা। cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে মাইনাস sin x। এবার কি করবা? এবার dx টাকে শিফট করে দিবা, dx টাকে শিফট করে দিবা, dx টাকে অপর পারে পাঠিয়ে দিবা। ঠিক আছে, dx টাকে অপর পারে পাঠিয়ে দিবা। এরপর দেখো, আমরা চাইলে এই মাইনাসটাকে এদিকে রাখতে পারি না। এটা কি খুব রকেট সায়েন্স? না, মোটেও না। এটা মোটেও রকেট সায়েন্স না, এটা মোটেও রকেট সায়েন্স না, খুব সিম্পল। এখন দেখো, আম, আমরা চাচ্ছিলাম ডি এর পরে cos x আনতে। এবার ডি এর পরে cos x আনতে পারবো কি পারবো না সেটা নির্ভর করবে এটার উপর। দেখো, এটাই আমার গলার কাটা হয়ে দাঁড়াইছিল। এখন এটা ব্যবহার করে আমি ডি cos x আনবো। তো আসো আমরা এটা ব্যবহার করে ডি cos x আনি। এবার এটা চলে আসলো এখানে, আসো, এটা চলে আসছে। এবার দেখো, আমরা sin x dx এর পরিবর্তে আনবো মাইনাস ডি cos x। কি আনবো? মাইনাস ডি cos x। আচ্ছা, ডি cos x কে বসাইলাম, মাইনাসটাকে একদম সামনে বসাইলাম, মাইনাসটাকে একদম সামনে বসালাম। ঠিক আছে, এখন দেখো কি করা যায়। এখন আমরা আলাদা করে এটাকে ইন্টিগ্রেট করব, আলাদা করে এটাকে ইন্টিগ্রেট করব। তো যদি করি, তো ইন্টিগ্রেট করে ফেললে তো আর আমার এই ইন্টিগ্রেশন সাইন আর থাকলো না, ঠিক না? তো ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন আমরা একটা থার্ড ব্র্যাকেট নিব, একটা থার্ড ব্র্যাকেট নিব, একটা থার্ড ব্র্যাকেট নিব। এই যে এখানে এখানে কি হবে? এখানে পাওয়ার 1 বাড়বে এবং পাওয়ারটা দিয়ে ডিভাইড হবে। তাহলে দেখো, cos x এর পাওয়ার কি হচ্ছে? হাফের সাথে 1 যোগ করো, কত হয়? 3/2। তাহলে cos 3/2 x ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে 3/2। বোঝা গেছে? এরপরে মাইনাস cos 5/2 x, ঠিক না? এবার তুমি কি করবা? 1 অ্যাড করবা, 5/2 এর সাথে 1 অ্যাড করবা। তো 5/2 এর সাথে 1 অ্যাড করলে কি পাও? 7/2। তাহলে cos 7/2 x ডিভাইডেড বাই কি হবে? পাওয়ারটা দিয়ে ডিভাইড করতে হয়, ঠিক না? পাওয়ারটা দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। আসো, তো এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। এখানে ইন্টিগ্রেশন করে আমি এটাই পাই, ইন্টিগ্রেশন করে আমি আর কিছু পাই না, ইন্টিগ্রেশন করে আমি এটাই পাই, ইন্টিগ্রেশন করে আমি এটাই পাই। ওকে, এবার
আপার লিমিটটাকে বসাতে হবে উপরে আর লোয়ার লিমিটকে বসাতে হবে নিচে। এরপরের ধাপটা কি? এরপরের ধাপটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেটের ভিতর যা আছে এখানে একবার আপার লিমিটটা বসাবা, এরপরে মাইনাস দিবা, এরপর এখানে আবার লোয়ার লিমিটটা বসাবা। আচ্ছা আসো আমরা করি। আমরা এখানে আপার লিমিটটা বসাই, আমরা এখানে পাই বাই 2 বসাই। তো cos 90 এর ভ্যালু কত? 0। cos 90 এর ভ্যালু কত? 0। cos 90 এর ভ্যালু কত? 0 না? তো এবার তুমি 0 এর উপর যা পাওয়ার দাও 0ই থাকে, 0 কে যা দিয়ে ডিভাইড করো না কেন 0ই থাকে। ঠিক সেম গল্প এখানে। তার মানে আপার লিমিট বসালে আমার এখানে আসতেছে 0 মাইনাস 0। তো আপার লিমিট বসানো শেষ, এবার আমরা লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট বসানোর আগে মাইনাস বসাবো। তো আমি এখানে x এর পরিবর্তে 0 বসাবো। cos 0 এর ভ্যালু কত? 1। তো 1 এর উপর পাওয়ার যেটাই দাও 1ই থাকে। তাহলে 1/3/2, এটার পরিবর্তে কি লেখা যায়? 2/3 এবং মাইনাস। এরপরে 1/7/2, এটা কি হবে? 2/7। ওকে, ক্লিয়ার? ওকে, এরপর আসো, তোমার এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এরপরে 3 7 যা কত? 21, 7 3 যা 14, 3 2 যা 6। তো 14 মাইনাস 6 কত? 8, 8/21 প্লাস 8/21। তো ম্যাথটা আশা করি বুঝছো, ম্যাথটা আশা করি বুঝছো। এখন আমরা এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা করব হচ্ছে লিমিট চেঞ্জ দিয়ে। কি দিয়ে? লিমিট চেঞ্জ দিয়ে। আমি তোমাদেরকে এই যে জেড ধরে ম্যাথ না করানোর পিছে অনেক বড় একটা কাজ হচ্ছে এই লিমিট চেঞ্জটা অ্যাভয়েড করা। এই লিমিট চেঞ্জটা আমার পছন্দ না বিধায় আমি মানে কোনো কিছুকে জেড ধরে ম্যাথ করতে পছন্দ করি না। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে দেখাই লিমিট চেঞ্জের বিষয়টা, একবার দেখালে তোমরা বুঝবা। তো এই ম্যাথটাতেই দেখাবো এখন। তো এখন আমরা টাইপ নাম্বার কত যাচ্ছি? টাইপ নাম্বার 28 এ যাচ্ছি। টাইপ নাম্বার 28, টাইপ নাম্বার 28। এই যে টাইপ নাম্বার 28 আছে, এই টাইপ নাম্বার 28 কে আমরা বলতে পারি লিমিট চেঞ্জ। টাইপ নাম্বার 28 কে কি বলা যায়? লিমিট চেঞ্জ বলা যায়। তো টাইপ নাম্বার 28 বেসিক্যালি এই ম্যাথটাই। ঠিক আছে, এই ম্যাথটা দিয়ে আমরা টাইপ নাম্বার 28 কে দেখাতে পারি। মানে বেসিক্যালি এই ম্যাথ না, যে কোনো ম্যাথই টাইপ নাম্বার 28 হতে পারে। তো এই ম্যাথটা দিয়ে আমরা টাইপ নাম্বার 28 টাকে একটু দেখাই। তো যখন আমরা এটাকে এই ম্যাথটা করতে করতে কতটুকু আসবো? আমরা এই ম্যাথটা করতে করতে আমরা আমরা এতটুকু চলে আসবো। মানে আমাদের একটা সময় মন চাইবে যে এখানে কি বসাতে? x⁴n এর ফর্মুলা বসাতে। এতটুকু আমরা চলে আসবো। এই ম্যাথটা করতে করতে এতটুকু আমরা চলে আসবো, ঠিক না? এতটুকু আমরা চলে আসবো। ম্যাথটা করতে করতে এতটুকু আমরা চলে আসবো। চলে আসার পরে আমাদের মন চাইবে যে x⁴n এর ফর্মুলা বসাতে। তখন আমরা দেখবো x এর পরিবর্তে কি আছে। x এর পরিবর্তে আছে cos x। x এর পরিবর্তে যা থাকবে তাকেই z ধরতে হবে। x এর পরিবর্তে যা থাকবে তাকেই কি ধরতে হবে? z ধরতে হবে। x এর পরিবর্তে যা থাকবে তাকেই কি ধরতে হবে? z ধরতে হবে। তাহলে এখানে x এর পরিবর্তে কি আছে? cos x আছে। দেখো পাওয়ারের নিচে x থাকে, পাওয়ারের নিচে কি আছে? cos x আছে। তাহলে cos x কে কি ধরতে হবে? z ধরতে হবে। বুঝছো বিষয়টা? তো এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম যে কাকে z ধরতে হবে এটা বোঝার একটা নিয়ম হচ্ছে এটা, যে x এর জায়গায় যে থাকবে তাকেই কি ধরতে হবে? z ধরতে হবে। মানে ফর্মুলা x এর জায়গায় যে ফর্মুলায় যেখানে x আছে ঠিক সেইখানে ম্যাথে কি আছে দেখতে হবে। তো ফর্মুলায় যেখানে x আছে সেখানে ম্যাথে আছে cos x। তাহলে cos x কেই z ধরতে হবে। cos x কে কি ধরতে হবে? z ধরতে হবে। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে কোনটাকে z ধরতে হবে সেটা বোঝার। z ধর এরপরে আরেকটা উপায় আছে কোনটাকে z ধরতে হবে সেটা বোঝার, সেটা হচ্ছে তোমার এখানে এই ফর্মুলাটা কেন বসানো যাচ্ছিল না? এই ফর্মুলাটা সরাসরি বসানো যাচ্ছিল না কারণ পাওয়ারের নিচে যা আছে d এর পরে তা নাই। এখন পাওয়ারের নিচে যা আছে তা যদি d এর পরে চলে আসে তাহলে কিন্তু এই ফর্মুলা বসানো যায়। তাহলে d এর পরে তুমি যাকে চাচ্ছ তুমি তাকেই z ধরবা। তো d এর পরে তুমি আলটিমেটলি কাকে আনছো? cos x কে আনছো না? তাহলে তুমি cos x কে z ধরবা। কিন্তু তাও আমার মতে মনে হয় যে ফর্মুলায় x এর x যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় ম্যাথে যে আছে তাকে কি ধরতে হবে? তাকে z ধরতে হবে। আমার মতে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পলিসি। আচ্ছা আমরা একটু সামনে যাই।
আমরা ধরি let let z is equals to cos x। তো কোনো কিছুকে z ধরার পরে আমরা কি করছি আজ পর্যন্ত? কোনো কিছুকে z ধরার পরে আমরা আজ পর্যন্ত একটাই কাজ করছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এবার আমরা এখানে ডিফারেন্সিয়েট করে দিব dz divided by dx, dz divided by dx এখানে আসে মাইনাস sin x। এরপর আমরা কি করছি, এরপর আমরা dx সমান সমান বের করার চেষ্টা করছি। dx সমান সমান কি পাবো আমরা? dx সমান সমান পাবো dz divided by sin x। তো বিষয়গুলো কিন্তু খুব সিম্পল। একটা কিছুকে z ধরার পরে আমরা কি করি, তাকে ডিফারেন্সিয়েট করে দিই। দুই দিকে ডিফারেন্সিয়েট করার পরে আমরা বের করি dx সমান সমান, dx সমান সমান কিছু একটা পাই, সেটাকে আমরা এখন ম্যাথের মধ্যে dx এর পরিবর্তে বসাই। চলো আমরা ম্যাথের মধ্যে dx এর পরিবর্তে বসাই। আসো, dx এর পরিবর্তে আমরা কি বসাবো এখন? dx এর পরিবর্তে আমরা বসাবো dz by sin x। শুধু কি dz by sin x বসাবো? উত্তর হচ্ছে না, আমরা একটা মাইনাসও বসাবো। এবার মাইনাসটা সরাসরি বাইরে বসানোটা উত্তম, মাইনাসটা সরাসরি বাইরে বসানো উত্তম। ঠিক আছে, এবার sin x যাবে কাটা, sin x যাবে কাটা, এ নাও sin x গেল কাটা, sin x গেল কাটা, কি থাকে? dz থাকে। আচ্ছা, মজার বিষয় যে তুমি যখন z আনবা, d এর পরে যখন তুমি z আনবা, তখন কিন্তু তোমার কাছে সবকিছু, তখন কিন্তু তুমি এখানে আর x রাখতে পারবে না, তখন সবকিছুকে z দিয়ে লিখতে হবে। তো cos x কি? z, তাহলে এটা z টু দি পাওয়ার হাফ লেখা যায় না? এটাকে z টু দি পাওয়ার 5/2 লেখা যায় না? যদি লেখা যায় তাহলে আমরা বসে কেন আছি? তাহলে এটাকে লিখবো আমরা z টু দি পাওয়ার হাফ, আর এখানে লিখবো z টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার 5/2। ঠিক আছে, এটা দিব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা চাইলে কাজটা কিন্তু এখানেই করে ফেলতে পারতাম। কাজটা কই করতে পারতাম? এখানেই করতে পারতাম। এখানেই করাটাই হচ্ছে কি ঠিক। ঠিক আছে, আমরা একটা ধাপ, মানে এই যে লাইনটা লিখছি, এই লাইনটা তুমি মনে মনে করবা, আর পরীক্ষার খাতায় এই লাইনটা করবা। পরীক্ষার খাতায় কি করবা? এই লাইনটা করবা। এবার ইন্টিগ্রেশন করো, দেখি কি আসে। তো এখানে কি হবে? z টু দি পাওয়ার 3/2 বাই 3/2, এরপর মাইনাস z টু দি পাওয়ার 7/2 বাই 7/2। আচ্ছা, এবার দেখো, যখন তুমি এখানে dx এর পরিবর্তে dz আনছো, তখন কিন্তু তোমার কাছে z এর লিমিট বসাতে হবে। কার লিমিট বসাতে হবে? z এর লিমিট বসাতে হবে। ঠিক আছে, মানে তুমি যখন এটা আনছো, তখন তুমি কিন্তু আর কি করতে পারবা না, তুমি তখন কিন্তু আর x এর লিমিট আনতে পারবা না, তখন তোমার কাছে কিন্তু z এর লিমিট আনতে হবে, z এর লিমিট আনতে হবে। ঠিক আছে, তখন কিন্তু কি z এর লিমিট আনতে হবে। আচ্ছা, z এর লিমিট বসানোর জন্য তোমার কাছে একটা বক্স আঁকতে হবে, একটা বক্স আঁকতে হবে, এরকম একটা বক্স আঁকবা। এই বক্সের মধ্যে তুমি তিনটা কলাম দিবা, দুইটা সারি দিবা, তিনটা কলাম দিবা, দুইটা রো দিবা। ঠিক আছে, নাও দুইটা রো তুমি দিয়ে দিছো, এরপর তিনটা কলাম দেওয়া বাকি, ঠিক না? তাহলে তিনটা কলাম দিবা তুমি এখানে। নাও একটা কলাম, নাও দুইটা কলাম, নাও তিনটা কলাম। তাহলে কয়টা কলাম হলো? তিনটা কলাম হলো, ঠিক না? আর তুমি এখানের মধ্যে দিবা হচ্ছে কি, তুমি এখানে দিবা হচ্ছে x এবং এখানে দিবা হচ্ছে z। তো একটা রো এর হেডিং দিয়ে দিবা x, আর একটা রো এর হেডিং দিয়ে দিবা z। এখন দেখো, তুমি z সমান সমান কিছু একটা ধরে নিছো না? তুমি z সমান সমান কিছু একটা ধরে নিছো না? এখানে তুমি x এর আপার লিমিট বসাবা, z এর কোন একটা ভ্যালু পাবা, সেটা হবে z এর আপার লিমিট। তুমি x এর লোয়ার লিমিট বসাবা, z এর একটা ভ্যালু পাবা, সেটা হবে z এর লোয়ার লিমিট। তাহলে তুমি যদি x এর লোয়ার লিমিট আগে বসাও, তাহলে তুমি cos 0 পাচ্ছ, cos 0 মানে হচ্ছে 1, তাহলে z এর আপার লিমিট, z এর লোয়ার লিমিট কত? 1। তুমি x এর লোয়ার লিমিট বসানোর পরে z এর যে ভ্যালু পাচ্ছ, সেটাই হচ্ছে z এর লোয়ার লিমিট। তুমি x এর আপার লিমিট বসানোর পরে, x এর আপার লিমিট বসানোর পরে z এর যে ভ্যালুটা পাচ্ছ, সেটাই হচ্ছে z এর আপার লিমিট। x এর আপার লিমিট ছিল π/2, তুমি π/2 বসাও, তুমি z এর জন্য z সমান সমান 0 পাবা। তো x এর আপার লিমিট বসালে z এর আপার লিমিটই পাবা। তাহলে x এর আপার লিমিট বসাইছো কি? π/2, আসছে কি? 0। তাহলে z এর আপার লিমিট কি? 0। x এর লোয়ার লিমিট বসাও, which is 0। কি পাচ্ছ? z সমান সমান 1 পাচ্ছ না? এই 1 টাই হচ্ছে কি z এর লোয়ার লিমিট। x এর লোয়ার লিমিট 0 বসালে তুমি পাবা 1, এই 1 টাই হচ্ছে z এর লোয়ার লিমিট। সহজ ভাষায় হচ্ছে x এর লোয়ার লিমিট বসাই, z এর যে ভ্যালু পাবা সেটা হবে z এর লোয়ার লিমিট, x এর আপার লিমিট বসানোর পরে z এর যে ভ্যালু পাবা সেটাই হচ্ছে z এর আপার লিমিট।
x এর লোয়ার লিমিট বসালে z এর লোয়ার লিমিট পাবা, x এর আপার লিমিট বসালে z এর আপার লিমিট পাবা। ঠিক আছে, এখন তুমি এখানের মধ্যে আপার লিমিট লোয়ার লিমিট বসাবা কার, z এর। তো আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে কত 1। ঠিক আছে, এবার তুমি এখানের মধ্যে ইন্টিগ্রেশন করো সুন্দর মতো, তুমি ইন্টিগ্রেশন করো, এখানে পাওয়ার 1 বাড়বে আর পাওয়ারটা দিয়ে ডিভিশন হবে, এরপরে তোমার এখানে পাওয়ার 1 বাড়বে, পাওয়ারটা দিয়ে ডিভিশন হবে। ঠিক আছে, আপার লিমিট বসাবা 0, লোয়ার লিমিট বসাবা 1। এরপরে কি করবা, এখানে আপার লিমিটটা বসাবা, কিছু একটা আসবে, মাইনাস দিবা, এখানে লোয়ার লিমিট বসাবা, কিছু একটা আসবে, এবার যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। আর অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে 8/21। কি আসবে 8/21। ঠিক আছে, তো আশা করি লিমিট চেঞ্জ কিভাবে করতে হবে সেটা বুঝছো। লিমিট কখন করতে হবে, তুমি z ধরার পরে কি করো, ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করার পর কি করো, dx সমান কিছু একটা বের করো। তো dx সমান কিছু একটা বের করার পর কি করবা, লিমিট চেঞ্জ করবা, মানে এই বক্সটা আঁকবা। আশা করি বুঝছো। এটা টাইপ নাম্বার 27 আর টাইপ নাম্বার 28, এই দুইটা আমরা আজকে পড়লাম। আমরা এরিয়ার ম্যাথগুলো নেক্সট ক্লাসে পড়বো, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ইন্টিগ্রেশন শেষ।